আর বসিরহাটের ছবি দেখাবো। বসিরহাটে নয়নজুলি বুঝিয়ে একের পর এক দোকান। স্থানীয়দের দাবি, এর জেরে জমিতে জল জমে মার খাচ্ছে চাষাবাদ। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রতিবাদে ফের সরব শ্বেতপুরের বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট। এখানে পিফা পঞ্চায়েতের শ্বেতপুর এলাকা দিয়ে গিয়েছে নলডি হাসপাতাল রোড। এই রাস্তার পাশেই নয়নজুলি বুঝিয়ে একের পর এক দোকান। মাটি ভর্তি করে ইলিগাল কনস্ট্রাকশন করেছেন এবং সেই জন্য জলটা সরতে পারছে না। টোটাল চাষবাস সব বন্ধ হয়ে আছে, ধানের সময় ডুবে যাচ্ছে, পাট ভেজাতে পারছে না। এরকম নানান প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, চাষিদের পক্ষ থেকে একটাই প্রশ্ন, যে আপনার নয়নজুলির উপরে কিভাবে ইলিগাল বিল্ডিংটা করলো, কে পারমিশন দিয়েছে? স্থানীয়দের দাবি, এলাকার নিকাশির ক্ষেত্রে এই নয়নজুলিটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বুঝিয়েই একের পর এক দোকান তৈরি হয়ে যায়। অভিযোগ, এর জেরে আশপাশের ৪টি গ্রামের চাষের জমিতে বর্ষার জল জমে থাকে। জমিতে জল জমে থাকায় চাষে ক্ষতিরও অভিযোগ। তাছাড়া এই নয়নজুলিতে পাট পচাতেন স্থানীয় কৃষকরা, সেটাও বন্ধ। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। স্থানীয়দের দাবি, এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত, কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি। প্রতিবাদে ফের সরব স্থানীয়রা। পাট ভিজানোর কোনো জায়গা নেই, সেই সমস্ত জায়গাগুলো ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে চাষবাস হবে না, পাট হবে না। ওই জন্য মানুষ পাট চাষ ছেড়ে দিয়ে এই গরমের চাষের ব্যবস্থা নিয়েছে। এর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেন। জোরপূর্বে এখানে একটা বিল্ডিংটা তৈরি করেছে, সেই জল সরানোর জায়গাটা নয়নজুলিটা ভর্তি করা হয়েছে, করে বিল্ডিংটা তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি অফিস থেকে এসে মেপেও গিয়েছে, তারপরে কোনো সে জায়গা খালি করবার কোনো কিছু দেখছি না। যার ফলে আমরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি। ওই যেটা শ্বেতপুরে ৩৩০ দাগ, যেটা হ্যাঁ ওটার গাড়া আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। বেশ, হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো। ওটা ২৮ তারিখে ডিমার্কেশন আছে একটা। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবসের সমারোহ। দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ, দিল্লির প্যারেডে রাজ্যের ট্যাবলো। এবার রাজ্যের ট্যাবলোয় পুরুলিয়ার ছৌ নাচ এবং লক্ষ্মীর ভান্ডার। The state's rich cultural heritage, architectural excellence and artistic traditions are showcased, featuring terracotta temples of Bishnupur and traditional folk art forms like chow dance and baul songs. অবশেষে চন্দ্রকোনায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। ১৫০ বছরেরও বেশি পুরনো পুরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না। রাজ্য সরকারের সাহায্যে এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়েছে। মার্চের মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শেষ হবে বলে আশা রাখছে পুরসভা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা। ১৫০ বছরেরও বেশি পুরনো এই পুরো এলাকায় নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। যেখানে সেখানে ফেলা হয় আবর্জনা, দূষণ দুর্গন্ধ ছড়ায়। এই জটিলতা কাটাতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের সাহায্যে কাজ শুরু। এখানে আগে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না। পৌর বোর্ড আলোচনা করে আমরা এটা সুদাই জানিয়েছিলাম। জানাবার পর তারা যাই হোক আমাদের এই কাজটাই সম্মতি দিয়েছে। একটা মোটা অঙ্কের টাকা তারা দিয়েছে, ওটা ৩,৭৫,০০,০০০। কাজ চলছে। ১৮৬৯ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে চন্দ্রকোনা পুরসভা। এত পুরনো পুরসভা এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সময়ের সঙ্গে চন্দ্রকোনা পুর এলাকায় জনসংখ্যা বেড়েছে, আবর্জনার সমস্যাও বেড়েছে। ডাম্পিং গ্রাউন্ড না থাকায়
বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হয়। এর জেরে কখনো নর্দমা বুজে গিয়েছে, কখনো আবার জলাশয়ে আবর্জনা জমেছে। পৌরসভার দিয়ে এখানে ফেলা হয় আবর্জনা? হ্যাঁ, আবর্জনা ফেলা হয়, কালেকশন হয়। কালেকশন হয়। আগে যেখানে জায়গা দেখতাম যে যেখানেও ফেলে দেওয়া হতো, আর কোনখানে ফেলতাম তার মনে আছে? চন্দ্রকোনায় আবর্জনার সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে পুরসভা। এখানকার ধামকুড়িয়ায় 3 একর জায়গায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। বরাদ্দ হয়েছে 3,75,00,000 টাকা। ইতিমধ্যেই চন্দ্রকোনার প্রতিটি বাড়িতে এবং দোকানে আবর্জনা ফেলার বালতি দিয়েছে পুরসভা। এলাকার বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ভ্যাট। স্থানীয়রা সেই ভ্যাটে আবর্জনা ফেলেন, নিয়মিত তা সাফ করেন পুরকর্মীরা। ভ্যাটে দিয়ে সব ফেলেন? হ্যাঁ। পৌরসভা কালেকশন করে ডেলি? হ্যাঁ, পৌরসভা কবে আসেনি, ভ্যাটে ফেলে দিলাম, ভ্যাট প্রায় ভর্তি হতে দেয়নি, তুলে নিয়ে চলে যায়, নিয়ে যায়। হ্যাঁ। এই যে পৌরসভা যেগুলো দিয়ে যাচ্ছে এগুলো কোথায় ফেলে জানেন? না, আমার জানা নেই। আমি আমার ডাস্টবিনে ফেলে দিলাম, তারা নিয়ে চলে গেল। অবশ্যই শুভ উদ্যোগ। চন্দ্রকোনা শহরবাসী হিসেবে আমারও একটা ভালো লাগছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ড হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে নোংরা কালেকশন করলে ডাম্পিং গ্রাউন্ডেই ফেলবে। এটাই তো ভালো উদ্যোগ। চারদিকে নোংরা যত নোংরা পড়ে থাকবে না, এটাই তো ঠিক। আপাতত নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করছে পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড চালু হলে সেখানেই জমা হবে। পুরসভার আশা, আগামী মার্চেই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কয়েক ফুট উচ্চতা রয়েছে এই বাংকারের, এবং এই বাংকারের চওড়া, দৈর্ঘ্য, প্রস্থ সবটাই কিন্তু অনেকটাই বড়। চতুর্থ বাংকারটি তৈরি হচ্ছিল, সেটিও ইটের গাঁথনি দিয়ে। কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার এই বাংকারগুলি থেকে প্রায় 1.5 কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। শুধু কি চোরাচালানের জন্যই এই বাংকারগুলো তৈরি হয়েছিল, নাকি বাংকারের পিছনে নাশকতার ছক ছিল? গ্রামবাসীদের নজর এড়িয়ে এতগুলো বাংকার তৈরি হলো কিভাবে? এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা, ট্যাঙ্ক মতো, সেটা কি কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য, ওকে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে ভারতে চলছে অনুপ্রবেশ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এই বাংকারগুলো তৈরি হয়, এ প্রশ্ন উঠছে। কারণ দ্বিতীয় বাংকারটি একটি ঘরের মধ্যে। সেই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। যখন এখন বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়ায় একটা প্রবলেম রয়েছে, তখন দেখছি উদ্ধার হচ্ছে, কিন্তু এগুলো একটা ভয়ঙ্কর ব্যাপার। এটাও আমরা একটা মনে করছি এটা কোনো একটা ব্যাপার আছে হয়তো। শুক্রবার এই কৃষ্ণগঞ্জেই বাংকারের হদিশ পায় বিএসএফ। নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। সেই সূত্রে তদন্তে নেমে শনিবার 4টি বাংকারের খোঁজ পায় বিএসএফ। সীমান্তে বাংকার ঘিরে বাড়ছে রহস্য। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। প্রজাতন্ত্র দিবস মানেই আমরা জানি একটা সৌজন্যের ছবি আমরা দেখতে পাই বিভিন্ন সীমান্তে। বিএসএফ এর তরফে অন্যান্য দেশের যারা সীমা সুরক্ষার দায়িত্বে যারা থাকেন তাদের জন্য মিষ্টি বিলি করা হয়। কিন্তু সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক, সেই পরিস্থিতিতে বারংবার বাংলাদেশের তরফে যুদ্ধজিগির তোলা হয়েছে। তার মধ্যেও কিন্তু বিএসএফ তাদের সেই কর্তব্য ভোলেনি। তার মধ্যেও একেবারে সেই পুরনো ছবি, মিষ্টি বিতরণ করা যাকে বলে, সেই মিষ্টি বিতরণ করা হয়েছে পেট্রাপোল সীমান্তেও। বিভিন্ন সীমান্তে উত্তেজনা ছড়ানো হলেও পেট্রাপোলের সেই সৌজন্যের ছবি, যেখানে মিষ্টি বিতরণ করা, বিএসএফ এর তরফে সৌজন্যের ছবি, বিজিবির জওয়ানদের জন্য মিষ্টি বিতরণ বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের তরফে।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন, অনিরুদ্ধর কাছেই চলে যাব। অনিরুদ্ধ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই সৌজন্যের ছবি প্রত্যেক বছর দেখা যায়, কিন্তু এবছরের যে ছবিটা, এবছরে শেষ কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে আমরা দেখেছি বিজিবির তরফে কোথাও এসে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, হাতে হাতে অশান্তি হয়েছে। এর মধ্যেও সেই পেট্রাপোল সীমান্তের সেই সৌজন্যের ছবিটাই আজকে বিএসএফ দেখালো। এই জায়গায় দাঁড়িয়ে যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, তাদের প্রতিক্রিয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি? একদমই সামনে তোমাকে বলে রাখি যে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ এর তরফ থেকে সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ভারতীয় পতাকা উত্তোলনের পরেই বিজিবির সঙ্গে সৌজন্য বিনিময় এবং তাদের সঙ্গে মিষ্টি বিতরণ করা হয়। এটা প্রতি বছরের একটা ঐতিহ্য। বিএসএফ এর তরফ থেকে কিন্তু সেই ঐতিহ্যের কোনো রকম খামতি ছিল না। এবছরও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় পতাকা উত্তোলন হয় সীমান্তে এলাকায়, অর্থাৎ পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডের সীমান্ত এলাকায়। সেখানে পতাকা উত্তোলনের পরেই বিএসএফ এর তরফ থেকে এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি এবং যে সৌজন্যের নজির রাখছে ভারত, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট। এবং বিএসএফ এর তরফ থেকে বারবার যে সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়েছিল দুই দেশের, অর্থাৎ সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে বিএসএফ এবং বিজিবি তারা নিজেদের মধ্যে যে বৈঠক আমরা দেখেছি সাম্প্রতিক, যে দুই দেশের শান্তি বজিয়ে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছে বিএসএফ, তা কিন্তু আরো একবার আজ স্পষ্ট। এবং বিএসএফ এর তরফ থেকে আজকেও এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পরে বিজিবি সৈনিকদের হাতে মিষ্টি তুলে দেয় বিএসএফ এর তরফ থেকে, জানিয়ে বলা যেতে পারে অনন্য নজির। এবং এই বিষয়ে পেট্রাপোল সীমান্তে আজ অন্য একটি প্রোগ্রামে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি কিন্তু এ প্রসঙ্গে বলেছে ভারত সংস্কৃতিতে বিশ্বাসী, সেই সৌজন্যের কারণেই বিএসএফ এর তরফ থেকে এই মিষ্টি বিনিময় এবং ঐতিহ্যের সঙ্গে ভারত প্রতি বছর এটা করে থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। একেবারে সেই ছবি আমরা দেখতে পেলাম, সেই সৌজন্যের ছবি ভারতের তরফে তো দেখানো হলো, কিন্তু বাংলাদেশের ছবিটা কি?